ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, মানবাধিকার অগ্রাধিকার অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাইদ। দেশে বিদেশে যারা মানবাধিকার অগ্রাধিকার অনুষ্ঠান দেখছেন এবং আপনাদের পেশার পাশাপাশি মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নে কাজ করে চলছেন, তাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মানবাধিকার অগ্রাধিকার অনুষ্ঠান। সমাজে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারলে, স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে মানবাধিকারটা ভুলণ্ঠিত হবে, এটা আমি বিশ্বাস করি না। প্রত্যেক মানুষের জন্মের সাথে অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। সুতরাং এই সরকার মানবাধিকারের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। আমরা যে যেখানে কাজ করি সেখানে মানুষ আমাদের কাছে যখন আসে সে অধিকার নিয়ে আসে। সেই অধিকারগুলোকে যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে সেখানে তার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়। আমাদের সম্মানিত অতিথিদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন কাজী মিজানুর রহমান মিস্টার। লেখাপড়া শেষে আমি ব্যক্তিগতভাবে কর্মজীবনে চলে আসি। আমি সৌদি আরব চলে যাই। ওখানে মন্ত্রণালয়ে চাকরি করার পরে আমি বাংলাদেশের থেকে মাছ, ভেজিটেবল, হ্যান্ডিক্রাফট সেই দেশে নিয়ে বিক্রি করি। সেখান থেকে আস্তে আস্তে আমি ব্যবসায় জড়িত পড়ি। আমি জনশক্তি রপ্তানি করছি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই জাতির প্রতি আমার কিছুটা দায়িত্ব আছে বলে আমি মনে করি। এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম একটা সোনালী স্বপ্ন নিয়ে, সোনার বাংলা প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে এই দেশের দুর্যোগ আসে। আমাদের স্বপ্ন যখন ভেঙে যায়, আমরা সবাই ছিন্ন ভিন্ন হয়ে যাই। সোনার বাংলা পথে আমরা এগোতে পারিনি। আমি বিদেশে অর্থ উপার্জন করে সে অর্থ দিয়ে আমার দেশে আমি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি। আল্লাহর ইচ্ছায় আমি আমার শ্রম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছি। আমি চাচ্ছি আমার কামাই করা অর্থ দিয়ে আমার দেশের মানুষকে সহযোগিতা করি, এমন কিছু করি যাতে আমাদের দেশ সত্যিকার ভাবে আমরা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলাম সেই সোনার বাংলা আমরা গড়তে পারি। তো একটা দেশ, আমাদের জনসংখ্যা অনেক বেশি। এই জনসংখ্যাকে আমরা বিদেশে রপ্তানি করছি। আমরা যদি এদেরকে দক্ষ জনশক্তি হিসেবে রপ্তানি করতে পারি তাহলে আমাদের দেশের নাম হবে এবং আমরা বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বিদেশে প্রশিক্ষিত জনশক্তির প্রয়োজন, লেবারের আর প্রয়োজন নাই। আমাদেরকে যদি বিদেশে জনশক্তি রপ্তানি করে বেশি অর্থ উপার্জন করতে হয়, এজন্য আমি আমার প্রচেষ্টায় গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার, একটা বৃহত্তম ট্রেনিং সেন্টার আমি বাংলাদেশে করেছি, যেটা ISO দ্বারায় স্বীকৃত। বাংলাদেশ সরকার দ্বারাও আমরা পুরস্কৃত হয়েছি। এই জন্য আমুলিয়া মডেল টাউনে আমার এই ট্রেনিং সেন্টার আছে। সেখানে একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে অনেক সময় বিনা পয়সায় ট্রেনিং দিচ্ছি। যারা গরিব আছেন তারা আসলে সহযোগিতা করার চেষ্টা করব। মুক্তিযোদ্ধা হিসাবে সকল দল ব্যক্তিকে অনুরোধ করব, হীন স্বার্থ পরিহার করে দেশের সাথে এক হয়ে রাজনীতি করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি শহীদ জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি। রাজনীতিবিদরা রাজনীতি করবে জনগণের স্বার্থে, নিজেদের পকেট ভরার জন্য নয়, বড়লোক হওয়ার জন্য নয়। আমি ঠিক সেই রাজনীতি করি জনগণের সেবার জন্য, মানবাধিকার রক্ষার জন্য। আমি আমারও এমনিভাবে এই আন্দোলন চালিয়ে যাব। আমার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি ভবিষ্যতে আমি আশা করি আমার মানিকগঞ্জের বুকে মানবাধিকার প্রতিষ্ঠা হবে। সারা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে আমি আমার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাব এবং একদিন আমি আশাবাদী রাজনৈতিক কালচার পরিবর্তন হবে, সুষ্ঠু রাজনৈতিক ধারা ফিরে আসবে, মানবাধিকার ফিরে আসবে। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। কেউ তাদের মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না, কারো প্রতি কেউ অত্যাচার করতে পারবে না। 30 লক্ষ শহীদের রক্তেও সেদিনই সত্যিকার ভাবে সফল হবে। গণতন্ত্র রক্ষায়, দেশ রক্ষায়, মানবাধিকার রক্ষায় জনগণের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটার ভিতরে তর্ক বিতর্ক আছে, কোনটা লঙ্ঘিত কোনটা অলঙ্ঘিত এটা সময় বলে দেবে।
আমি যখন মানুষের ন্যায়ের কথা বলছিলাম, উন্নয়নের কথা বলছিলাম, মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় তার জন্য চেষ্টা করছিলাম, ঠিক সেই সময় ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দেওয়া হলো। এরশাদ তখন রাষ্ট্র ক্ষমতায়, অথচ মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ জানে এই হত্যাকাণ্ডের সাথে আমি জড়িত না। তাহলে কি হলো? এখানে মানবাধিকার লঙ্ঘন করা হলো। আজকের আপনাদের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আকুল আবেদন করব, এই পিছিয়ে পড়া মানিকগঞ্জকে উনি যেন একটু নজর দিয়ে উন্নতির দিকে নিয়ে যান। তাহলে জনগণের মাঝে আমরা আগামী দিনে সোচ্চার কণ্ঠে বলতে পারবো আমাদের উন্নয়নের কথা, মানবাধিকারের কথা, ন্যায়ের কথা। সারা বিশ্বে মানবাধিকার যেভাবে বিধ্বস্ত হচ্ছে এবং মানবাধিকার কমিশন যেভাবে আহত হচ্ছে, বাংলাদেশ তার চেয়ে ব্যতিক্রম। এটার জন্য পুরোপুরি দায়িত্ব এবং কৃতিত্ব বলবো আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমরা মনে করি মানিকগঞ্জের জেলা ক্রীড়াঙ্গনে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, সাঁতার প্রতিযোগিতা আমরা প্রতি বছরই করে থাকি। এটা আমাদের মানিকগঞ্জ জেলা মাঠ কখনো খালি থাকে না। এই সরকারের এটা একটা ব্যাপক সফলতা। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক স্তরে যে খেলাধুলার আয়োজন করেছেন এবং বঙ্গমাতা ফজলিতুল নেছার যে ফুটবলের আয়োজন করেছেন, এটা একটি যুগান্তকারী ইতিহাস হিসাবে থাকবে বাংলাদেশে। এটা এই বাংলাদেশের যে আজকের অবক্ষয়, বাংলাদেশের ছেলেরা যে নেশাগ্রস্ত হচ্ছে, বিপদগামী হচ্ছে, তার থেকে ফিরিয়ে আনা, ক্রীড়াঙ্গনে মাঠে ব্যস্ত রাখা একটি মূল দায়িত্ব এবং মূল পদক্ষেপ এবং একটি সফলতার দিক বলে জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আমার ইউনিয়নের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে, এখানে আমাদের প্রাক্তন মহাসচিব সাহেবের ইউনিয়নে এখানে অনেক উন্নয়নমূলক তার সাথে কাজ করেছি এবং বর্তমান সরকার আছে তার সাথে এখন কাজ করার সুযোগ পেয়েছি। আমি এই সুযোগ কাজে লাগাইতে পারি, মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে একটি আদর্শ একটি ইউনিয়ন স্থাপন করব, সে আশা করছি, সবার সহযোগিতা কামনা করছি। ফেনী নোয়াখালী মহাসড়কের পাশে চৌমুহনীতে অবস্থিত লাইফ কেয়ার হাসপাতাল এলাকার বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মোহাম্মদ আবু তাহেরের সহায়তায় ফারজানা তাহের অত্র হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। হিউম্যান রাইটস সিভিল সোসাইটির সহায়তায় গরিব ও অসহায় রোগীকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করে সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিয়ে অত্র এলাকায় সুনাম অর্জন করেছে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। হেলেন্স জারা এর এক্সক্লুসিভ ফ্যাশনস ওয়ার্ল্ড শোরুম, হাসিম টাওয়ার 205-1A, গুলশান 1, তেজগাঁও লিংক রোড, ঢাকা 1208, সেল 01760095502, 01760095504। ঈদের পোশাক নিয়ে ভাবছেন? আর ভাবনা নয়, সব বয়সী মানুষের সর্বাধিক কালেকশন নিয়ে হেলেন্স জারা রয়েছে আপনার হাতের নাগালেই, আর দাম আপনার সামর্থ্যের মধ্যেই। ভর্তি চলছে সরকার অনুমোদিত ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি ঢাকা ও সিলেট ক্যাম্পাসে প্যারামেডিক্যাল, প্যাথোলজি, ডেন্টাল, ফিজিওথেরাপি, ফার্মাসিস্ট, আল্ট্রাসোনোগ্রাফি ও রেডিওলজি কোর্স সময় ভর্তি চলছে। আজই যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত। যোগাযোগ ঢাকা ক্যাম্পাস, বাড়ি নম্বর 12, রোড নম্বর 33, সেক্টর 7, উত্তরা ঢাকা। সিলেট ক্যাম্পাস, শহীদ ভিউ, আম্বরখানা, সিলেট। হটলাইন 01711337019। ক্যান্সার নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সকল ধরনের কঠিন ও জটিল রোগের চিকিৎসা এখন হোমিওপ্যাথিতে হয়। হোমিওপ্যাথিতে ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের জন্য স্বর্ণপদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল আলম, BHMS, DU, ঢাকা বিশ্ববিদ্যালয়, MD, PhD, ভারত, হোমিও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক। যোগাযোগ আলসাবা হেলথ কেয়ার, যুগান্তর হোমিও হল, 70/B, পূর্ব পান্থপথ, গ্রিন রোড সিগন্যালের পূর্বে, ঢাকা। মোবাইল 01749898929, 01712796505। দর্শক, মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নে আমাদের অতিথিদের মূল্যবান বক্তব্য নিয়েছেন আশরাফুদ্দিন মুকুল। আসুন আমরা অতিথিদের বক্তব্য এবং প্রতিবেদন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বদেশ বাংলা গ্রুপের পক্ষ থেকে ইসলামিক টিভি কোম্পানির এজেন্ট ডিস্ট্রিবিউটার্স সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের চালচিত্র এরকম যে ভূমির পরিমাণ বাড়ছে না, কিন্তু জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অতি জনসংখ্যার চাপে বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহ তাদের যথাযথ কর্মসংস্থান তাদের সীমাবদ্ধতার কারণে সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছেন। ফলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশসমূহে বেকারত্বের সংখ্যা অত্যধিক। বেকারত্ব বা কর্মহীনতার কারণে উন্নয়নশীল দেশসমূহে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বেকার থাকার কারণে হতাশাগ্রস্ত হয়ে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
ফলে উন্নয়নশীল দেশসমূহের প্রশাসন সেই হতাশা থেকে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে তারাও ব্যর্থ হচ্ছে। স্বদেশ বাংলা গ্রুপের আমাদের বাংলাদেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সে অবস্থা থেকে উত্তরণের জন্য স্বদেশ বাংলা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করেছে। আমরা স্বদেশ সোর্সিং লিমিটেডের মাধ্যমে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা কিছু প্রজেক্টে হাত দিয়েছি। এর মধ্যে একটি হলো স্বদেশ হার্বাল ফুডস অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। আমরা খুব দ্রুত প্রোডাকশন শুরু করে দিয়েছি এবং সারা বাংলাদেশে এজেন্ট, ডিলার, ফিল্ড অফিসার, রিপ্রেজেন্টেটিভ এদের মাধ্যমে আমরা সেগুলোকে মার্কেটিং করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, সে অঙ্গীকার বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব নয় যদি না আমরা আপামর জনগণ তার সাথে সম্পৃক্ত না হই। তো স্বদেশ বাংলা গ্রুপ ভিশন 2021 লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা স্বদেশ বাংলা গ্রুপ বাংলাদেশ সরকারের আইন কানুন, নীতিমালা, বিধিবিধান অনুসরণ করে বেশ কিছু প্রকল্পের কাজ হাতে নিয়েছে। স্বদেশ বাংলা গ্রুপ যে প্রজেক্টগুলো হাতে নিয়েছে তাদের মধ্যে স্বদেশ হার্বাল ফুডস অ্যান্ড কসমেটিক্স, স্বদেশ ডেভেলপার্স অ্যান্ড হাউজিং লিমিটেড, স্বদেশ পোল্ট্রি হ্যাচারি, স্বদেশ চিংড়ি হ্যাচারি, স্বদেশ কৃষি ফার্মস, স্বদেশ পলিউশন ফ্রি ব্রিকফিল্ড, স্বদেশ ক্লোস্টারেবল, স্বদেশ অটো রাইস মিল, স্বদেশ টি প্লান্টেশন লিমিটেড প্রভৃতি। এদের মধ্যে স্বদেশ ডেভেলপার্স অ্যান্ড হাউজিং আমরা ঢাকার পূর্বাঞ্চলে প্রজেক্ট দাঁড় করিয়েছি। স্বদেশ হার্বাল ফুডস অ্যান্ড কসমেটিক্স 34টা প্রোডাক্ট নারায়ণগঞ্জের সানার পার প্রোডাকশন শুরু হয়েছে। এ মাসের 20 তারিখের মধ্যে আমরা সমস্ত প্রোডাক্ট ভিজিবল করে ফেলব ইনশাআল্লাহ। এবং ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য আমরা কিছু প্রোডাক্ট দেশের বাইরে থেকে দেশের মধ্যে অ্যাসেম্বলিং করাবো, সেই উদ্যোগ ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামী মাসের মাঝামাঝি নাগাদ আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্টস দৃশ্যমান হবে। স্বদেশ বাংলা গ্রুপের বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং করার জন্য ইতিমধ্যে আমরা প্রায় 30,000 লোককে সম্পৃক্ত করেছি, যাদের আমাদের এখানে রুটি রুজির ব্যবস্থা হয়েছে, ইনকামের সুযোগ সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে 40% লোক সলভেন্ট হয়েছে। আমরা আশা রাখছি আগামী ডিসেম্বরের মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে প্রায় 1 লক্ষ লোকের সুনির্দিষ্ট কর্মসংস্থান ও সুনির্দিষ্ট ইনকাম সৃষ্টি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। স্বদেশ বাংলা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্বদেশ ডেভেলপার্স অ্যান্ড হাউজিং লিমিটেড এর মাধ্যমে আমরা এদেশে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চাই। ইতিমধ্যে আমরা সে উদ্যোগ গ্রহণ করেছি। আমরা জানি আমাদের দেশের আয়তন সীমিত, কিন্তু জনসংখ্যার চাপ অত্যধিক। দিন দিন জনসংখ্যা বেড়ে চলেছে, কিন্তু জমির পরিমাণ বাড়ছে না। সেজন্য স্বদেশ বাংলা গ্রুপ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রতি জেলায় থানা লেভেলে হাইরেস বিল্ডিংয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে স্বল্প জায়গার মধ্যে অনেক লোককে আবাসনের ব্যবস্থা করা হবে। স্বদেশ বাংলা গ্রুপের ডেভেলপার্স অ্যান্ড হাউজিং প্রজেক্ট যে উদ্যোগ নিয়েছে, সেখানে যারা স্বল্প ও মধ্য আয়ের ব্যক্তিগণ তারা এখান থেকে বিশেষ সুবিধার মাধ্যমে ফ্ল্যাট বুঝে নিতে পারবেন। শুধু এখানে শেষ নয়, আমাদের স্বদেশ সোর্সিং লিমিটেডে সম্পৃক্ত হয়ে পার্ট টাইম নেটওয়ার্ক মার্কেটিং করে তারা যে আয় করবেন, সে আয় থেকে কিস্তি চালিয়ে তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট তারা নির্দিষ্ট সময়ান্তে বুঝে নিতে পারবেন। সেই সুযোগ আমরা রেখেছি এবং আমরা তাদের আয় সৃষ্টি করে দিয়ে সে আয় থেকে হাউজিং ফ্ল্যাট বা প্লটের কিস্তি সমন্বয় করে প্রতি মাসে আমরা তাদেরকে নির্দিষ্ট সময় শেষে হাউজিং ফ্ল্যাট বা প্লট বুঝিয়ে দেব। সে উদ্যোগ আমরা নিয়েছি। স্বদেশ বাংলা গ্রুপ আরও সিদ্ধান্ত নিয়েছে যে
বাংলাদেশের 7টি বিভাগে স্বদেশ বাংলা গ্রুপ তার বিভিন্ন প্রজেক্ট দাঁড় করাবে। ইতিমধ্যে স্বদেশ বাংলা গ্রুপ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় বেশ কিছু জমি ক্রয় করেছে, সেখানে জুট মিল অ্যান্ড স্পিনিং ও টেক্সটাইল মিল তৈরি করার জন্য, এবং সমস্ত প্রক্রিয়ার কাজ চলছে সংশ্লিষ্ট এলাকায়। এবং এইভাবে শুধু ঢাকায় নয়, বাংলাদেশের প্রতিটা বিভাগে বিভিন্ন প্রজেক্ট তৈরি করা হবে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। আমরা ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁ থানায় বারোদি ইউনিয়নের চৌরহাজি মৌজায় স্বদেশ বাংলার গ্রুপের মাল্টি প্রজেক্ট জোন করার জন্য 200 বিঘা জায়গা ইতিমধ্যে পাইপলাইনে নিয়ে আসছি। কিছু জায়গা কোম্পানির নামে রেজিস্ট্রেশন হয়েছে, বাকি জায়গাগুলো রেজিস্ট্রেশন হওয়ার পথে। ডিসেম্বরের মধ্যে আমরা সেখানে পলিউশন ফ্রি ব্রিক ফিল্ড, কোলেস্টারেবল, আলুর চাষ, তিলের চাষ, অটো রাইস মিল, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, সিরামিক্স ইন্ডাস্ট্রি প্রভৃতি প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি আমরা প্রতিষ্ঠা করব এবং সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। আর নারায়ণগঞ্জ জেলার 2500 রূপগঞ্জ এলাকায় ইতিমধ্যে ডেভেলপার্স অ্যান্ড হাউজিং প্রজেক্টের জন্য বেশ কিছু জায়গা নিয়েছি। সেই জায়গাগুলো আমরা ডেভেলপ করে রাজুকের নীতিমালা অনুসরণ করে আমাদের ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস, সিইউ, সিসিউদের মধ্যে আমরা সহজ কিস্তিতে বরাদ্দ করব, সেই অঙ্গীকার নিয়ে আমরা কাজ শুরু করেছি। স্বদেশ বাংলা গ্রুপের সার্বিক কার্যক্রম শুরু করার নিমিত্তে গত মাসের 30 সেপ্টেম্বর আমরা বিএমএ অডিটোরিয়ামে এদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা লঞ্চিং প্রোগ্রাম করেছি। আমরা ঢাকার পুরানা পল্টন টাওয়ারে আমাদের লেভেল 4 অ্যান্ড লেভেল 7-এ আমাদের হেড অফিস প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চিটাগাং অলঙ্কার মোড়ে আমাদের কর্পোরেট অফিস প্রতিষ্ঠিত হয়েছে, খুলনাতে আমাদের কর্পোরেট অফিস হয়েছে, সিলেটে হয়েছে এবং বেশ কিছু জেলায় আমাদের জেলা অফিস হয়েছে এবং কিছু থানায় আমাদের এজেন্সি অফিস সেট আপ হয়েছে। বাকি জেলা থানা বিভাগে আমাদের অফিস খুব শীঘ্রই সেট আপ হবে এবং আমরা সবাইকে সম্পৃক্ত করে ইথিক্স মেনটেন করে আমাদের স্বদেশ বাংলা গ্রুপের কার্যক্রম আমরা চালাবো ইনশাল্লাহ। স্বদেশ বাংলা গ্রুপের বিভিন্ন প্রজেক্ট বা কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সরকারের সহযোগিতা একান্তভাবে কাম্য। শুধু সরকার নয়, দলমত নির্বিশেষে সবাই যদি আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে সহযোগিতা করেন, ইনশাল্লাহ 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার রয়েছে, সে অঙ্গীকার বাস্তবায়নে আমরা অংশীদার হতে পারবো ইনশাল্লাহ। তাই বাংলাদেশ সরকারের নিকট নিবেদন এই যে আমরা যে কর্মসূচিকে হাতে নিয়েছি সেগুলোকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবেন এবং দেশবাসীও আমাদের কর্মসূচিতে সম্পৃক্ত হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে বেকার যুবকদেরকে প্রবাসে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিগত 2000 সালে 45 নয়াপল্টন ঢাকায় কামাল ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি গড়ে তোলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কামাল হোসেন। তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে আত্মমানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করে আসছেন। দীর্ঘ 15 বছর প্রবাস জীবনে তিনি ফেনী সহ সারা দেশে শত শত বেকার মানুষকে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক আলহাজ কামাল হোসেন ও শেখ ইকবাল জানান, নিজের পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা অনেকের যতটুকু সমাধান আমার দ্বারা সম্ভব হচ্ছে আমি করে আসছি। এলাকার অনেক ছেলেদেরকে নিয়ে কাজ করেছি, তাকে অনেকদেরকে বিদেশে পাঠিয়েছি। টাকা পয়সা কম নিয়েও অনেকের পাঠানো হয়েছে, অনেকের উপকার করার চেষ্টা করছি, ভবিষ্যতে করব। সম্প্রতি হিউম্যান রাইটস সিভিল সোসাইটির উদ্যোগে অ্যাডভোকেট রত্না এবং কামাল হোসেন জনের নেতৃত্বে আশুগঞ্জ ফেরিঘাট এলাকায় শরীয়তনগরে মানবাধিকার কর্মীদের সরেজমিনে তদন্ত টিম কাজ করেন। হিউম্যান রাইটস সিভিল সোসাইটির চেয়ারম্যান বরাবরে জনৈক বিল্লাল হোসেনের আবেদনের প্রেক্ষিতে হিউম্যান রাইটস সিভিল সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাঈদ অনুসন্ধানী তদন্ত টিম গঠন করেন। বাদী বিল্লাল হোসেন, বিবাদী শিরিন বেগম,
ও তার স্বামী আক্তার মিয়া, আব্দুল রাব্বানী, মুকুল মেম্বার সহ তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন যে পূর্ব থেকে বাড়ি সীমানা নিয়ে দ্বন্দ্বের কারণে মিথ্যা মামলা দিয়ে বাদীর পরিবার পরিজনকে হয়রানি করে চলছেন। বাদী বিল্লাল হোসেন আরও জানান, প্রশাসনিকভাবেও তারা কোনো রকম সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। বাদী হিউম্যান রাইটস সিভিল সোসাইটির মাধ্যমে সরকার, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় দৃষ্টি কামনা করেন। সুপ্রিয় দর্শক, মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে এবং আমাদের শহর জীবনেও আমাদের দেশপ্রেমিকরা নিরলসভাবে কাজ করে চলছেন। আর তাদের মধ্য থেকে অনেকের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিবেদক ইএম আকাশ। আসুন আমরা অতিথিদের বক্তব্য শুনি। দর্শক, আমরা এখন কথা বলছি নরসিংদী জেলা পৌরসভা মেয়রের সাথে। আমি মনে করি যে মানবাধিকারের বিষয়টি এটা আপেক্ষিক বিষয়, এক একজন এক একভাবে নেয়। যেমন মানবাধিকার লঙ্ঘন আমি মনে করি যে আমাদের দেশে প্রায়ই ঘটে থাকে। মানুষের যে মৌলিক অধিকার, যে আইন শৃঙ্খলার বিষয়ে, মানুষের নিরাপত্তা, এই বিষয়েই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে আমাদের দেশে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, তাদের যথেষ্ট জবাবদিহিতার অভাব আছে। আমি মেয়র, আমি কিন্তু জবাবদিহি মানুষের কাছে প্রতিনিয়ত করি এবং আফটার 5 ইয়ার্স যখন নির্বাচন আসে আমাকে পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষা জনগণের কাছ থেকে আমাকে ফলাফল আবার নিতে হয়। আপনি পৃথিবীর কোন সভ্য দেশে যাবেন যেখানে নাগরিকের চিকিৎসা, শিক্ষা কোনো কিছুতেই ওই মিউনিসিপ্যালিটির কোনো এখতিয়ার নাই? এই নজির পৃথিবীর কোথাও নাই। আপনাদের মাধ্যমে ইসলামী টিভির কর্তৃপক্ষ এবং সকল দর্শক শ্রোতাদেরকে নরসিংদী পৌর পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শেরপুর জেলার সদর থানাধীন কাওয়াপেচি গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামান পিতা মৃত কামরান আলীর অভিযোগ দৃষ্টি প্রতিপক্ষ মোহাম্মদ আমির আলী গং কর্তৃক স্থানীয় মসজিদের জমি জবরদখল ও মসজিদের রাস্তা বন্ধের প্রতিবাদে দিবালোকে তাহার পিতা কামরান আলীকে কুপিয়ে হত্যা, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাকে ধামাচাপা দিতে থানা পুলিশের পরোক্ষ সহযোগিতায় উল্টো সাক্ষীদের চুরির মামলায় হয়রানির প্রেক্ষিতে আইনি সহায়তা চাহিয়া হিউম্যান রাইটস সিভিল সোসাইটি চেয়ারম্যান বরাবরে সরকার ও সংশ্লিষ্ট মহলকে অবহিত করে একটি তদন্ত টিম গত 6/10/2011 তারিখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরেজমিন অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করেন। প্রাথমিকভাবে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণাদি দৃষ্টে প্রতিপক্ষ প্রভাবশালী বিধায় প্রভাব বিস্তার করে স্থানীয় মসজিদের আংশিক জমি জবরদখলের উদ্যোগ এবং মুসল্লিদের নামাজ আদায়, মসজিদের যাতায়াতের রাস্তা বন্ধের সত্যতা রহিয়াছে মর্মে প্রতীয়মান হয় ও চুরির মামলাটি যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। আমরা চাই প্রথম পক্ষের কামরান আলীর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি। শিক্ষকরা জাতি গঠনের মেরুদণ্ড। এই শিশুদেরকে মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। আমরা যদি ইতিহাসের পিছনের দিকে তাকাই তাহলে দেখব মহামতি আলেকজান্ডার দি গ্রেট, যিনি তার রাষ্ট্র পরিচালনার জন্য শিক্ষকদের পরামর্শ নিয়েছিলেন। রাষ্ট্র পরিচালনা কার্যে যখন কোনো পরামর্শের প্রয়োজন হতো তখন তিনি অ্যারিস্টটলের কাছে ছুটে যেতেন, তার থেকে বুদ্ধি, জ্ঞান, রাষ্ট্র পরিচালনার পরামর্শ তার থেকে নিতেন। আমরা এখন দেখি আমাদের সমাজ পরিচালিত হচ্ছে যাদের দ্বারাই, তারা কখনো শিক্ষকদের সহযোগিতা নেন না। শিক্ষকরা রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করতে পারে লেখনের মাধ্যমে, পরামর্শ দিয়ে, কখন দেশের ক্রান্তিকাল, কখন কি ধরনের পরামর্শ লাগবে, যারা বুদ্ধিজীবী আছেন তারা যদি পরামর্শ দেন তাহলে আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে। আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের টেলিভিশনকেও ধন্যবাদ। এই সরকারকে আমি ধন্যবাদ জানাই যে তারা মানবাধিকার লঙ্ঘনটার ব্যাপারে বিশেষভাবে নজর রাখছে। সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও, তারপরে বিভিন্ন সংস্থা মানবাধিকারের লঙ্ঘনের জন্য কাজ করছে। যারা মানবাধিকারের জন্য কাজ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের কাজে আমি খুবই সন্তুষ্ট। আসলে আমরা মানুষের সেবা করতে এসেছি। মোট কথা হচ্ছে দেশে খুব শান্তিপূর্ণভাবে চলছে এবং মানবাধিকার লঙ্ঘন খুব আগের চেয়ে অনেক কমে গেছে। আমি মনে করি দেশ সরকারিভাবে যদি আরোভাবে একটু সচেতনভাবে হলে আমরা দেশটাকে সোনার বাংলা গড়ে তুলতে পারবো এবং দেশটা আরো সুন্দর এবং সাফল্যের দিকে এগিয়ে যাবে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে শুনতে পারি যখন, তখনই আমরা সেখানে তাৎক্ষণিক ছুটে গিয়ে আমরা সেটার সমস্যা সমাধান করি এবং আমাদের মানিকগঞ্জে যে সুযোগ্য এমপি আলহাজ জাহিদ মালিক স্বপন, তৃণমূলের তাকে যখনই আমরা ডাকছি তখনই সে সেখানে গেছে সমস্যা সমাধান করছে এবং নজিরবিহীন উন্নয়ন করছে আমাদের এই মানিকগঞ্জের এমপি। হিউম্যান রাইটসের যে কাজটা যতদিন বেঁচে আছি করে যাব এবং আমি এই মানিকগঞ্জের মানুষের সাথে, মানিকগঞ্জের মাটির সাথে থেকে আমি মানুষের তৃণমূল পর্যায়ের উন্নয়নের কাজ করে যাব, আল্লাহ যদি আমাকে হায়াত দেয় এবং আমাকে যতদিন বাঁচিয়ে রাখে। বর্তমান যে মানবাধিকার যে চিন্তা চেতনা সারা বিশ্বে পরিচালনা করছেন, আমরা সেগুলি বহু আগের থেকেই, আমার দাদার আমলের থেকে, আমার বাবার আমলের থেকেই এগুলি করে আসছে। আমার দাদা এবং বাবার শিক্ষা অনুযায়ী মানবের
কল্যাণে যেটুকু করার দরকার আমিও বর্তমান করছি। আমি এই চিন্তা চেতনা রাখি যতদিন এই জীবনে বাঁচা আছি, চেয়ারম্যানে থাকি আর না থাকি, মানুষের কল্যাণে মানবাধিকার রক্ষা যখন যেটা প্রয়োজন আমি ইনশাল্লাহ সে ধরনের কাজ আমি করে যাব। সম্প্রতি হিউম্যান রাইটস সিভিল সোসাইটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্বোধন করেন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাইদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও সংস্থার উপদেষ্টা আব্দুল মতিন প্রধান। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন, অভিষেক ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্ট মারুফ আহমেদ ও এ আজিজ, ক্যামেরা মোহাম্মদ জাবেদ। অ্যাডভোকেট সাইদুল হক সাইদ সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি ইতিমধ্যে মানবাধিকার সংস্থা গঠন করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি আমার ফেনী জেলার সকল জনগণকে, আমার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। আমাদের সরকার, আমাদের বিরোধী দল এবং আমাদের জনগণ সবাই যদি আমরা একসাথে কাজ করি, সর্বোপরি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, তাহলে আমাদের দেশ উন্নত হবে এবং আমরা সমৃদ্ধির শীর্ষে আরোহণ করব এবং মানবাধিকার বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হলো না শেষ। দর্শক, অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আগামী শুক্রবার সকাল 10টায় ইসলামিক টেলিভিশনে মানবাধিকার অগ্রাধিকার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।